জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা ট্রেনে, বাসে, দোকানে যেখানেই দেখছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তেড়ে গালাগালি দিচ্ছেন লোকজন, মানে খিস্তি দিচ্ছেন। কিন্তু সে কথা বলার জন্য আজকের এপিসোড নয়। আজকের এপিসোড একজন সন্তানহারা মা, একজন স্বামীহারা স্ত্রী, একজন বৃদ্ধা। তিনি পারুল দাস কলকাতায় এসেছিলেন, তার বাড়ি মুর্শিদাবাদের জাফরাবাদে। তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে যে অভিশাপ দিয়ে গিয়েছেন, তার চোখে যে জল আমরা দেখে এলাম খানিকক্ষণ আগে, সেই কথাটা জানানোর জন্য আজকের এই ভিডিও। আপনারা কেউ স্কিপ করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে সংসদে ওয়াকফ সংশোধনী আইন পাশ হয় 4 তারিখে, এবং তার কয়েকদিনের মধ্যেই এ রাজ্যের মাননীয় সততার প্রতীক মুখ্যমন্ত্রী তিনি সদম্ভে ঘোষণা করে দেন তার সেই ভাইয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য, বিশেষ সম্প্রদায়কে উৎসাহ দেওয়ার জন্য। কাদের জন্য সেটা আপনারা বুঝে গেছেন। বলেন যে না 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 না, গোটা দেশে ওয়াকফ চালু হলেও এ রাজ্যে চালু হতে তিনি দেবেন না। তিনি যেমন করে সিএ চালু হতে দেবেন না বলে চালু হয়ে গেছে, ওয়াকফ সংশোধিত আইন চালু হতে দেবেন না বলে এখন চালু হয়ে গেছে, আধার কার্ড চালু হতে দেব না, কিচ্ছু চালু হতে দেব না, খালি তৃণমূল গোটা পৃথিবীটা শাসন করবে, এটাই তার উদ্দেশ্য। তো তাকে মিথ্যেবাদী বলা, তার জোচ্চুরি, তার দুর্নীতি, এগুলোর পাশাপাশি পারুল দেবী যেটা বলেছেন, পারুল দেবীকে হরগোবিন্দ দাস যার বয়স 72 বছর এবং চন্দন দাস যার বয়স মাত্র 40 বছর, এবং নাম শুনেই বুঝে যাচ্ছেন যেভাবে পেহেলগামে ধর্মীয় পরিচয় জানার পরে যেভাবে হত্যা করা হয়েছিল, একদম সেই কারণেই মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদেরকে, এই যে বাবা ছেলেকে, তাদেরকে হত্যা করা হয়, এবং বেছে বেছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দু এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু একই। অতি সম্প্রতি দীপু চন্দ্র দাসকে কি হাল করা হয়েছে সেই ছবি আপনারা দেখেছেন। একই ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা, মানে পুলিশ জেলার নাম হচ্ছে জঙ্গিপুর, সেখানে শামশেরগঞ্জ থানার জাফরাবাদ বলে একটি গ্রাম রয়েছে। এবং এই ওয়াকফ আইন মানি না বলে যেই মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, এ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যে হিংসা তৈরি হয়েছিল, একদম একমুখী হিংসা, মানে বাস জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, আর তারই জের হিসেবে মোথাবাড়ি হয়েছে, তারই জের হিসেবে মহেশতলা হয়েছে, ভাঙড় হয়েছে, এবং মুর্শিদাবাদের এই জাফরাবাদ সহ শামশেরগঞ্জ ধুলিয়ানে হিন্দু পলায়ন হয়েছিল। সে কথাগুলো আপনারা সবাই জানেন। তো সেই কেসে, মানে সেই 12ই এপ্রিলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তাদেরকে বাড়ি থেকে টেনে বার করে কারা কারা খুন করেছিল সবই আপনারা জানেন। নামগুলো খালি আপনাদের বলবো। এবং এই মমতা ব্যানার্জি কেন মিথ্যেবাদী, তাকে কেন অভিশাপ দিচ্ছেন এই বৃদ্ধা পারুল দেবী, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তার মাসখানেক পরে বা আরো পরে তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন। গিয়ে তিনি বলেছিলেন এখানকার কেউ কিছু করেনি, সব বাইরে থেকে এসে করে গেছে। আর সেই মমতা ব্যানার্জির পুলিশ, রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা, তার আন্ডারে পুলিশ, তারাই কার্যত বলে দিল মমতা ব্যানার্জি আপনি মিথ্যেবাদী। কেন? মমতাই তো বলেছিলেন যে কেউ লোকাল নয়, সব বাইরে থেকে। মমতা ব্যানার্জির পুলিশ এসআইটি গঠন করলো। এসআইটি গঠন করার পরে 25 জনের এসআইটি টিম 983 পাতার চার্জশিট জমা পড়লো। সেটা জঙ্গিপুর মহকুমা আদালতে 13 জনকে দোষী সাব্যস্ত করলো আদালত। জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় তিনি 23শে ডিসেম্বর সাজা দিয়েছেন, সাজা ঘোষণা করেছেন। তিনি রায়ে জানিয়েছেন যে 13 জন অভিযুক্ত, একটু নামগুলো একটু প্লিজ আপনারা শুনে নিন। দিলদার নবাব, আসমাউল নবাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফিকারুল শেখ, আসফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হজরত শেখ, আকবর আলী, ইউসুফ শেখ, সবার বাড়ি মুর্শিদাবাদে, সবাই ওখানকার স্থানীয়। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর তো বিভিন্ন দপ্তর রয়েছে পার্বত্য বিষয়ক, তথ্য সংস্কৃতি, ভূমি রাজস্ব, মাদ্রাসা, বা তার দপ্তরের হিসেব নেই। তো এহেন মমতা ব্যানার্জি, মানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্যই তিনি বলেছিলেন না না বাইরে থেকে লোক এসছে। আর তার পুলিশই বলল যে 13 জন তারা অভিযুক্ত, তারা দোষী, পুলিশ দাবি করে 983 পাতার চার্জশিট জমা দিল। এবং তারপরে
মহকুমা আদালত সবাইকে দোষী সাব্যস্ত করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিন্তু এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার, মানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা পারুল দেবী, তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি এই রায় মানেন না, এই রায়ে তিনি সন্তুষ্ট নন, তিনি অভিযুক্তদের ফাঁসি চান। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, পারুল দেবী কি বলেছেন, সেগুলো তো আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে বলবো যে এ রাজ্যের সরকার এবং এ রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত দাবি করছে যে না, কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, এটা একটা মব লিঞ্চিং ছাড়া কিছু নয়। এবং এই যে এটা পুলিশের যে ভূমিকা, তাতে করে বিরাট খুশি রাজ্য সরকার, বিরাট খুশি। কিন্তু একটু শুনে নিন শুভেন্দু বাবু কি বলেছেন, শুনে নিন। আমাদের সঙ্গে আমাদের প্রবীণ নাগরিক হরগোবিন্দ দাস মহোদয়, তার সহধর্মিনী তথা তরুণ যুবক চন্দন দাসের মাতৃদেবী পারুল দাস মহোদয়া আমাদের মাতৃ সমাজ, তিনি আছেন এবং তার পরিবারের আরেক সদস্য আছেন। আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করছিলাম, পরিবারও অপেক্ষা করছিল, কারণ আমরা ডে 1 থেকে এই পরিবার যাতে বিচার পায় তার জন্য লড়াই করেছি। এই পরিবার বিরোধী দলনেতার উপরে, ভারতীয় জনতা পার্টির উপরে, সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন। আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি, প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি, আমরা এই জাজমেন্টে খুশি নই। আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খন্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, চরম মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার, সেই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জির জন্য দায়ী। কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল, তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে 13 জনকে সমান দোষে পুষ্ট করেছেন, অথচ ওনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন, যারা প্রথম এই হত্যা লীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খন্ড খন্ড করার কাজ শুরু করেছিলেন 3 জন। এবং এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে, তাই তো? আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন,
টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2-4 করে প্যারোলে আসবেন, বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুরবেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই। এইরকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে, তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন। দিলদার নাদাব, ভিলেজ দিঘরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আসমাইউল নাদাব, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইনজামুল হক, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। জিয়াউল হক, ভিলেজ সুলিতালা, মুর্শিদাবাদ। ফেকারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজফারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। মুনিরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইকবাল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। নুরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সাবা করিম, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হযরত শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আকবর আলী, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইউসুফ শেখ, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এই নামগুলো এই জন্য পড়লাম, কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে, সেই কারণে এই নামগুলো আমি পড়লাম। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে, কিন্তু আমরা এই বিশেষ করে এই নরখাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। আমরা আজকের রায় খুশি নয়, স্বাগত জানাতে পারছি না। কিন্তু পুলিশ খুশি, পুলিশ বলেছে আমরা এই ঘটনায় সন্তুষ্ট, তার কারণ পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে, পুলিশ যথাসময়ে চার্জশিট দেয় এবং পুলিশ কোনো ফাঁকফোকর রাখতে পারেনি বলে 13 জনের যাবজ্জীবন। রাজনীতির রং নেই তো, ধর্ম কারণ। এরা বামপন্থী পরিবার, বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে। 72-75 বছরের হরগোবিন্দ মৃৎশিল্পী ছিলেন, মা দুর্গার মূর্তি বানাতেন, মৃৎশিল্পী ছিলেন, ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার। ওই জন্য মেরেছে, হিন্দু বলে মেরেছে। বাড়িতে ঢুকে মেরেছে কারণ, তার কারণ উনি অনেকবার বলেছেন, আপনারা সবাই জানেন। ফাঁসি চাইছি, আমার ছেলে স্বামীকে হত্যা করেছে, ছেলেকে আমার স্বামীকে তো আবার বুককে চিড়ে দিলে, চিড়ে এই কুড়ল দিয়ে কাটলে, কি ভোজালি দিয়ে কাটলে, আমার স্বামীদের লাখকে একবার একটা পাথর ছুড়লে, পাথর রেখে দেবে, লাখ ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুড়ে একবারে দরজা কাটে কেটে ফেলিয়ে দিলে, একবারে কিছু ছিল না। মমতা যাবে বলে ওই যে রেখে রেখে বলে রাতে একটা সময় ওই পিন কাটা যায়, মেয়েরা দুদিকে পাইমান মেরেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যাকারীদের যে শাস্তি হয়েছে সেটা যথেষ্ট? আপনারা কি চান? ফাঁসি চান নাকি এতেই আপনারা সন্তুষ্ট? এই যে বৃদ্ধা পারুল দেবীর যে অভিশাপ, বৃদ্ধা পারুল দেবীর যে চোখের জল, এটাকে আপনারা কিভাবে দেখছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠিক বলেছিলেন? মানে আপনারা কেউ কেউ অনেক সময় বলেন যে দীপঙ্কর বাবু, আপনি খালি
এই মমতা ব্যানার্জির ভুল খুঁজে পান, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক নয় বলে বলেন, তো এই আজকের এই এপিসোডের পরে আপনারা কি বলবেন? মমতা ব্যানার্জি ঠিক বলেছিলেন, নাকি এই যে বৃদ্ধাকে দেখলেন পারুল দেবী তিনি ঠিক বলছেন, নাকি তিনি ঠিক বলছেন না? তার চোখের জল কি মিথ্যে? তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ধর্মীয় পরিচয় জানার পরেই তার স্বামীকে এবং তার সন্তানকে হত্যা করা হয়েছে। তিনি পুলিশকেও তাই জানিয়েছিলেন এবং পুলিশের কর্তারা তার বাড়িতে গিয়েও কিন্তু কথা দিয়েছিল যে তারা এমনভাবে চার্জশিটটা করবেন যে অভিযুক্তরা কেউ ছাড়া পাবে না, ফাঁসি হবে। তা হয়নি। আপনারা শুভেন্দুবাবুর বক্তব্য শুনলেন যে পুলিশের চার্জশিট যে জমা দেওয়া সেখানেই খামতি রয়েছে, এই কারণেই কড়া শাস্তি হয়নি, মানে ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি। তিনি সেটা পরিষ্কার করে জানিয়ে দিলেন। এই ঘটনা কিন্তু গোটা দেশের একটা অন্যতম বড় ঘটনা। মানে 2025-এ যত কলঙ্কিত অধ্যায় লেখা হয়েছে এ রাজ্যে, তার মধ্যে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যা একদম সামনের সারিতে থাকবে। রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দেবেন বলে তার লোক পাঠিয়েছিলেন, মন্ত্রীদের পাঠিয়েছিলেন, তার তৃণমূলের লোকেদের পাঠিয়েছিলেন। এই পারুল দেবী, এই গরিব, নিঃসহায়, অসহায় এই পারুল দেবী কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন তোমাদের সাহায্য আমি নেব না, মমতা ব্যানার্জির টাকা আমি নেব না, আমি শুধু ন্যায় চাই। সেই ন্যায়টাই তিনি পেলেন না। তিনি কিন্তু শুভেন্দুবাবুর তরফে যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল সেটা গ্রহণ করেছিলেন এবং এ রাজ্যের যে কমিউনিস্ট পার্টির যারা সদস্য, যারা শীর্ষ পদে রয়েছেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং পলিট ব্যুরো সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটা টিম কিন্তু গিয়েছিল ওই হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে। তারা জানিয়েছিলেন যে তারা সিপিআইএম কে সমর্থন করেন, তারা সিপিআইএম এর ভোটার। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই ধর্মীয় পরিচয়টাকে গোপন রেখেই তারা তাদের যাবতীয় এমন কিছু কথাবার্তা, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে, মানে এরকম করেই মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা চলছে এবং আগামী দিন পর্যন্ত চলবে। এখন আপনাদেরকে বেছে নিতে হবে যে আপনারা মমতার দিকে থাকবেন নাকি হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের দিকে থাকবেন, আপনারা মিথ্যার দিকে থাকবেন নাকি আপনারা চোখের জলের দিকে থাকবেন, আপনারা যে দাবি করছে রাজ্য সরকার সেটাকে সমর্থন করবেন নাকি আপনারা এটা স্বীকার করবেন পুলিশ যে তথ্য দিয়েছে যে স্থানীয় যে লোকেরা, এই আলম শেখ, কাজী, উমুক তুমুক যেসব নাম, বিশেষ সম্প্রদায়ের লোকজন, সেটাকে আপনারা বিশ্বাস করবেন। এখন আপনাদেরকে বেছে নিতে হবে যে আপনারা কোন দিকে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যদি ভালোবাসেন আমাকে, তাহলে অবশ্যই বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। আপনাদের অনুরোধেই আমরা কিউআর কোড দেওয়া শুরু করেছি। সরাসরি মোবাইলে স্ক্যান করে আপনারা কিউআর কোডে আর্থিকভাবে সাহায্য পাঠাতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, জয় হিন্দ, বন্দে মাতারাম।